আপনাদের সঙ্গে শুরু করছি সেরা 10। দাবায় মাত্র 17 বছরেই বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। লি নিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। আগের রেকর্ড ছিল বিশ্বনাথন আনন্দের। ডি গুকেশকে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, দাবায় গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন লিরেন, কিন্তু প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই তাকে হারিয়ে দিলেন গুকেশ। যেটা বললে সেটা হচ্ছে ঝুঁকি একটা রেজাল্ট, আর অ্যাকচুয়াল গুরুত্বে এটা অবিশ্বাস্য। ইয়াংগেস্ট এভার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারত থেকে, ভাবতে পারো যে একটা খেলা, যে খেলাটা ফার্স্ট ওয়ার্ল্ড খেলে, যেখানে এত রিসার্চ দরকার, টাকা দরকার, সেখানে রেকর্ড বইতে লেখা থাকবে যে ইয়াংগেস্ট এভার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হচ্ছে একজন ভারতীয়, মাত্র 18 বছর বয়সে। আমার তো মনে হয় সচিন টেন্ডুলকারের 16 বছর বয়সে ভারতের প্রথম খেলার যে খেলা গিয়ে রোম্যান্স, ইমেজারি, অ্যাচিভমেন্টের যা যা মাত্রা ছিল, এটা তাকেও ছাপিয়ে এগিয়ে গেছে। মাত্র 18-এ ইয়াংগেস্ট এভার। হ্যাঁ গৌতম দা, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা স্পষ্ট হচ্ছে না। না, আমি বলছি যে এই বয়সে একজন কেউ ভারত থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, এটা প্রায় অলিক। এবং এবছরে 2024-এ ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টি-20 ক্রিকেটে বার্বাডোসের ফাইনালে জিতে। তারপরেই দাবার শিরোপা। আমি বলবো 2024 ভারতের খেলাধুলোর ইতিহাসে একটা ল্যান্ডমার্ক ইয়ার হিসেবে ঢুকে গেল। অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখল ভারত। কনিষ্ঠতম হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন মাত্র 17 বছর বয়সে ডি গুকেশ। ফাইনালে প্রতিপক্ষ চীনের ডি লিরেনকে লড়াই হারিয়ে দিলেন তিনি। মাত্র 17 বছর বয়সেই বিশ্ব সেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ড মাস্টারের মাথায়। নজর রাখবো অন্যান্য খবরে। দেশ জুড়ে শূন্য পদে আধার সেনা নিয়োগে সবুজ সংকেত হাইকোর্টের। প্রধানমন্ত্রী রোজগার যোজনায়, প্রধানমন্ত্রী রোজগার মেলায় আধার সেনা নিয়োগে রইল না কোনো রকম বাধা। উচ্চতা নিয়ে জটিলতায় আটকে যায় নিয়োগ প্রক্রিয়া। রায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানবো পীযূষ কান্তি। দেখো, দেশ জুড়ে আধার সেনা নিয়োগের সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। 46,617টি শূন্য পদে নিয়োগের যে মেধা তালিকায় প্রকাশ করতে পারবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশ। মূলত প্রধানমন্ত্রী রোজগার মেলার 46,617টি আর আধার সেনা নিয়োগে কোনো আইনি বাধা রইল না। এই পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থী আধার সেনার নিয়ম অনুযায়ী 170 সেন্টিমিটার হাইট না হলে নিয়োগ করা যায় না। এক্ষেত্রে বেশ কিছু পরীক্ষার্থী ছিল 169.05 সেন্টিমিটার। ফলে সেক্ষেত্রে তাদেরকে বাতিল করা হয়। এই ধরনের 38 জন পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য ও বিচারপতি অরণ্যম মুখোপাধ্যায় দুটি একক বেঞ্চই এই 0.5 সেন্টিমিটার কম হওয়ার বিষয়ে সেনা কর্তৃপক্ষকে তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবং সেই কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। আজ ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে 2022 সাল থেকে কেন্দ্রীয় রোজগার মেলা যে আয়োজন করেছিল, সেখান থেকে যে এই পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রে এই 38 জনকে ওই 0.5 সেন্টিমিটারের যে কম রয়েছে তা অ্যালাউ করতে হবে। এ বিষয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রসঙ্গত আগামী 23 ডিসেম্বর প্রধানমন্ত্রী এই রোজগার যোজনার একটি অনুষ্ঠানে এই 46,617 জনের হাতে
নিয়োগপত্র তুলে দেওয়ার কথা। সঙ্গে থাকো তুমি। পাশাপাশি যে খবরে নজর রাখবো, কলকাতা হাইকোর্টের রোষের মুখে নিউটাউন থানার আইসি। প্রমোটারের মাধ্যমে জমি দখলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে আসছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, পীযূষ কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্টের এ বিষয়ে কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি নিউটাউন থানার অফিসার ইনচার্জের ওপর ক্ষোভ প্রকাশ করেন। নিউটাউন থানার প্রমোটারের মাধ্যমে জমি দখল করে পুলিশি নিষ্ক্রিয়তার একটি মামলার শুনানি চলাকালীন রোষের মুখে পড়লেন এই আইসি। আদালতের লাইভ স্ট্রিমিং বন্ধ করে বিচারপতি চিত্তঙ্কর ঘোষ সরকারি আইনজীবীর কাছে জানতে চান যে এই থানার আইসি কার আশীর্বাদে প্রমোশন এবং পোস্টিংকে বিধাননগর কমিশনারেটের মধ্যে কাজ করছেন। এর আগেও বাগুইহাটি জোড়াখুন মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল। তারপরেও কি করে কমিশনারেটে তিনি এই আধিকারিক পদ পেলেন সে বিষয়ে কিন্তু বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে এই আধিকারিকের বিরুদ্ধে আদালতই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নিউ টাউনের আইটি হাব সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, তাই অবিলম্বে সেই আইটিকে সরাবার সুপারিশ করেছেন বিচারপতি চিত্তঙ্কর ঘোষ। 10ই জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তার মধ্যে বিধাননগর কমিশনারেটকে ওই আইটির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের। 3রা এপ্রিল 2018 সালে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। শওকত আলী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শওকত, আদালতের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে? দেখো, তোমার ঘটনা প্রসঙ্গ বলে রাখি, 2018 সালে 3রা এপ্রিল পুরুলিয়া সদর থানা এলাকায় এক 3 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে এবং এই ঘটনায় যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় বলতে পারে 2018 সাল, প্রায় 6 বছর পর আদালত সে সাজা ঘোষণা করে এবং জেলা আদালতের সেকেন্ড কোর্টের অর্থাৎ দ্বিতীয় বিচারক শ্রী রানাধাম অভিযুক্তকে প্রায় যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া নিজের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্দেশ দেওয়া হয় জেলা আদালতের পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো তোমায়। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, ভুয়ো ভোটার বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি। 16,81,000 ভুয়ো নাম রয়েছে বলে অভিযোগ বিজেপির। নির্ভুল ভোটার তালিকায় দাবি জানায় বিজেপি। নির্বাচন কমিশনের ডেপুটেশন বিজেপির সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি। সত্যসুন্দর, বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ভুয়ো ভোটারের বাতিলের দাবি সহ আর কি কি দাবি রয়েছে? দেখো, ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি কিভাবে এলো এর ভোটার তালিকা নির্ভুল রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সেই লক্ষ্যেই আজকে বিজেপির প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তারা একেবারে তথ্য প্রমাণ দিয়ে এই অভিযোগ জানিয়েছে। বিজেপির তরফে তারা মনে করছে যে প্রায় 16,81,000 এরকম ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে ভোটার লিস্টে। তুমি জানো যে ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জনের কাজ ইতিমধ্যেই শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং এ রাজ্যের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে বিজেপির তরফে যে অভিযোগ করা হয়েছে তথ্য প্রমাণ দিয়ে, তাতে 16,81,000 যে ভুয়ো ভোটার, এই ভোটার থাকার ফলে কিন্তু সেটা ভোটার তালিকায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির তরফে আজকে শিশির বাজোরিয়া এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায় তারা এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, এই তথ্য প্রমাণ দিয়েছে। শুধু তাই নয়, 2টি জেলার ক্ষেত্রে নির্দিষ্টভাবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, শুধুমাত্র এই 2টি জেলার ক্ষেত্রেই কিন্তু প্রায় 7,18,000-এর মতো এরকম ডুপ্লিকেট এন্ট্রি বা একই এপিক কার্ডে 2জন ভোটার এরকমটা রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তারা মনে করছে
যে এই দুটি জেলাতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রায় 80টি বিধানসভা একদমই সত্য সুন্দর, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। শিশির বাবু, যে বিষয়ে জানার চেষ্টা করব, আজ বিজেপি নেতৃত্ব এবং আপনারা আজ গিয়েছিলেন নির্বাচন কমিশনে, ডেপুটেশন দিয়েছেন, ভুয়ো ভোটার তালিকা বাতিলের, ভুয়ো ভোটারের নাম বাতিলের দাবি জানিয়েছেন। এছাড়া আর কি কি বিষয় আপনারা নির্বাচন কমিশনের নজরদারিতে এনেছেন? আপনাদের মূলত কি অভিযোগ? আজকে মেন বিষয় ছিল ভোটার লিস্টে যে খসড়া বেরিয়েছে, ওখানে দুটো জিনিস দেখা গেছে। আমরা গতবার 2024-এর যে ভোটার লিস্ট যখন বেরোলো, আমরা যে লিস্ট দিয়েছিলাম প্রায় 16,60,000 না 70,000 ডুপ্লিকেট ভোটার। এইবার দেখা গেল এই 2025-এর খসড়া প্রায় সমান। এইবার দেখা গেল 16,81,000 ডুপ্লিকেট ভোটার। যখন আমরা টেস্ট করে দেখলাম যে নাম আগে ছিল ওই নাম এখনো আছে। তার মানে 7 মাস পেরিয়ে গেল, কিন্তু এরা কোনো পদক্ষেপ নেয়নি ওটা সরাবার জন্য। আমরা সোজাসুজি দাবি করেছি যে আপনাকে এটা সংশোধন করতেই হবে। আর একটা খুব সহজ উপায়ে আপনাকে তো ইলেকশন কমিশনকে প্রত্যেক ভোটারকে হিয়ারিং দিতে হবে। তো আপনি হিয়ারিং এর জন্য ডাকুন যাদের ডুপ্লিকেট নাম আছে, একদিন এক সময় সারা পশ্চিমবঙ্গে। তো যেখানে যদি যত ভুয়ো ভোটার, ওরা পৌঁছতে পারবে না, নাম আরামসে কেটে যাবে, একদিনের কাজ। আর আমরা এটাই দাবি করেছি, এটা আপনাকে করতেই হবে। কেন যে তৃণমূল আর বিজেপির মধ্যে যে ভোটের ব্যবধান খুব একটা বড় না। আর এখানে দেখা গেছে যে 2 পরগনা, উত্তর 24 আর দক্ষিণ 24, যেখান থেকে আমি বলবো তৃণমূল 100% সিট জিতে প্রায় 65টা সিট এখান থেকে পায়, আর সংখ্যাগরিষ্ঠতা এখান থেকেই পায়। 7,20,000 ভুয়ো ভোট কিংবা ডুপ্লিকেট ভোট, এটাই মিলিয়ে দেখুন কিভাবে জিতছে এরা। অনেক ধন্যবাদ। ছিল হ্যাঁ বলুন, যেমনটা জানাচ্ছি। দ্বিতীয় ছিল ভোটার লিস্টে মৃতকেদের নাম, যারা মারা গেছে, মরে গেছে, যারা নেই এই পৃথিবীতে, ওদের নামও কন্টিনিউ করছে, কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এটাও আমরা খুব জোর করে বলেছি। এই দুটো বিষয় ছিল। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্য সুন্দর ছিলেন আমাদের সঙ্গে। সত্য সুন্দর, তোমাকেও ধন্যবাদ জানাবো। ভুয়ো ভোটার বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি এবং 16,81,000 ভুয়ো নাম রয়েছে, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বে। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির কারণেই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে আইনজীবীর দফতর থেকে। এ বিষয়ে মুখ খোলেননি নির্যাতিতার পরিবার। আরজিকর মামলা থেকে সরলেন বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করবেন না, বিবৃতি দিয়ে জানালেন আইনজীবী। অযাচিত হস্তক্ষেপের দাবি আইনজীবীর। প্রায় 3 মাস আরজিকর খুন ও ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত থাকার পর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। হাইকোর্ট, শিয়ালদা কোর্ট, সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় লড়ছিলেন বৃন্দা। একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বর্ষিয়ান আইনজীবী। বৃন্দার বিবৃতি, অযাচিত হস্তক্ষেপের উল্লেখ, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। এখনো পর্যন্ত 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 2-3 দিনের মধ্যে বাকিদের সাক্ষ্য গ্রহণ হবে। অভিযুক্তের জামিনের ধারাবাহিকভাবে বিরোধিতা করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এর সঙ্গেও সহযোগিতা করা হয়েছে। আইনজীবী হিসেবে বৃন্দা তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। বৃন্দা গ্রোভার আইন, প্রমাণ, পেশাদারিত্ব অনুসরণ করে পরিষেবা দেন। দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। প্রায় 3 মাস পর পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। আদালতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন নির্যাতিতার মা বাবা।
বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার জন্য তারা সিবিআইকে কাঠগড়ায় দাঁড় করান। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায় সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ করছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কি পরিস্থিতি কি ব্যাপার। এবং বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। যদিও পরবর্তী শুনানির দিন নিয়ে মুখ খোলেননি বৃন্দা গ্রোভার, তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। দল পেছনের লোক যারা নিজেদেরকে বলেন জুনিয়র ডাক্তার একটা গোষ্ঠী, সিনিয়র ডাক্তারদের গোষ্ঠী, কিছু রাজনৈতিক নেতা সিপিএম এবং বিজেপি মিলিয়ে তারা সম্পূর্ণভাবে মামলাটা নিজেদের রাজনীতিকরণ করে নিজেদের আখের গোছানোর খেলায় নেমেছিলেন, এখনো করে যাচ্ছেন। তারই ফলাফল কি এইরকম আইনজীবী সরে যাওয়া? অযাচিত কারণ, অযাচিত হস্তক্ষেপ, বাধ্য হয়ে মানে বাধ্য করেছে কেউ, এগুলো তো মানুষ যদি জানতে পারতো ভালো হতো। মানুষের কাছে এটা পৌঁছলে সেটা অনেকটা মানুষ বুঝতে পারতেন যে কারা হস্তক্ষেপ করছেন, কারা অযাচিত ভাবে নাক গলাচ্ছেন। এখন গ্রোভার যিনি তিনি সরলেন কেন তাতে আমার জানা নাই। সেটা আমাদের দেখতে চাই আমরা যে আমাদের ঘরের একটা মেয়েকে যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো তার দোষীরা চিহ্নিত হোক, তাদের যথাযোগ্য শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই বাংলার মানুষের দাবি। সেটা যদি না করে তাহলে বিচার ব্যবস্থার কাছে মানুষ আগামী দিনে অনেক প্রশ্ন করবে। সেপ্টেম্বরে আরজিকর মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে দাঁড়ান বৃন্দা। তার আগে মামলা লড়ছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। প্রায় বিনা পারিশ্রমিকেই বিভিন্ন আদালতে এই মামলায় সওয়াল করেন বৃন্দা এবং তাঁর দপ্তর। বুধবার সেই দায়িত্বই ছাড়লেন বৃন্দা। কলকাতা টিভি। সেরা 10 এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।